বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আয়নিক গুণফল এবং অধঃক্ষেপণ। আমরা পরপর দুটি ক্লাস দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্রাব্যতার তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে জেনেছি দ্রাব্যতার গুণফল কি। আজকে আমরা জানব আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে পার্থক্য কি, আর কখন অধঃক্ষেপ করবে, কখন সম্পৃক্ত দ্রবণ হবে এবং কখন অসম্পৃক্ত দ্রবণ হবে সেটা সম্পর্কে আমরা জানব। এবং এই অধঃক্ষেপ পড়বে কি পড়বে না এই বিষয়ে অনেক গাণিতিক সমস্যা আছে, সেগুলো আমরা সলভ করব। তো আসো আমরা শুরুতেই আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের পরবর্তী আলোচনা বুঝতে সহজ হবে। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা তোমাদের রোল নম্বরগুলো দিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কারা কারা ক্লাসটা করেছো। আসো আমরা আজকে শিখব আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে কি তফাৎ। আয়নিক গুণফল আর আমরা শিখব দ্রাব্যতার গুণফল, যদিও আমরা দ্রাব্যতার গুণফল সম্পর্কে আগেই জেনেছি। আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল। দেখো, আমরা যে কোনো একটা লবণ নেই, যেমন সিলভার ক্লোরাইড নিয়ে আলোচনা করি। সিলভার ক্লোরাইড এটা যদি বিয়োজিত হয় তাহলে সিলভার আয়ন হয় এবং ক্লোরাইড আয়ন হয়। তো এই বিক্রিয়ার KIP কী হবে? সিলভার আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আবার ঠিক এই বিক্রিয়ারই যদি আমরা KSP নির্ণয় করতে যাই তাহলে কি হবে? গত ক্লাসে আমরা শিখেছি সিলভার আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন দেখো, এক্ষেত্রে মনে হচ্ছে KSP এবং KIP একই। ঠিক যেভাবে আমরা KSP নির্ণয় করেছি ঠিক একইভাবে আমরা KIP নির্ণয় করতেছি। তাহলে KSP আর KIP কি একই? তাহলে এদের মধ্যে কি কোনো তফাৎ বা পার্থক্য আছে? তো আমি একটু বলি, কখন আয়নিক গুণফল হবে আর কখন দ্রাব্যতার গুণফল হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো তোমরা একটু লেখো যে আয়নিক গুণফল, যখন আয়নিক গুণফল আমরা নির্ণয় করব, এই আয়নিক গুণফলের ক্ষেত্রে আবার এদিকে দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা। এখানেও তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা। এটা হচ্ছে যে কোনো যৌগ বা লবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর দ্রাব্যতার গুণফল হচ্ছে স্বল্প দ্রবণীয়, স্বল্প দ্রবণীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগ বা লবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো, আয়নিক গুণফল হচ্ছে যে কোনো যৌগ বা লবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর দ্রাব্যতার গুণফল আমরা তখনই পাবো যখন লবণটা স্বল্প দ্রবণীয় বা যৌগটা স্বল্প দ্রবণীয় হবে, অর্থাৎ পানিতে খুব কম মাত্রায় দ্রবণীয় হবে। এরপরে আয়নিক গুণফল সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত, অর্থাৎ
যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আর আয়নিক গুণফল সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত সকল দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে তোমরা একটু লিখে নাও, আমি আবার বলতেছি। আরেকটা হচ্ছে যে আয়নিক গুণফল ধ্রুবক নয়, কিন্তু দ্রাব্যতার গুণফল ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল কনস্ট্যান্ট থাকবে। দেখো, আমরা যে যৌগটার আয়নিক গুণফল নির্ণয় করলাম সেই যৌগটারই আমরা দ্রাব্যতার গুণফল নির্ণয় করেছি, কিন্তু আমাদের এই দুটার মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে দ্রাব্যতার গুণফল তখনই হবে যখন লবণটা স্বল্প দ্রবণীয় হবে, আর আয়নিক গুণফলের ক্ষেত্রে স্বল্প দ্রবণীয় হোক বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হোক, যে কোনো দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আবার দ্রাব্যতার গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর আয়নিক গুণফল সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দ্রাব্যতার গুণফল অবশ্যই ধ্রুবক থাকবে, সবসময় একটা কনস্ট্যান্ট মান দ্রাব্যতার গুণফল। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল 1.77 × 10⁻⁻10 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, অর্থাৎ দ্রাব্যতার গুণফল অবশ্যই ধ্রুবক থাকবে, কিন্তু আয়নিক গুণফল ধ্রুবক না। তাহলে মোটামুটি আমরা দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে জানলাম। এখন এদের মধ্যে কিছু সম্পর্ক আমরা স্থাপন করব, যে কখন অদক্ষেপ পড়বে আর কখন অদক্ষেপ পড়বে না। তোমরা একটু লিখো আমার সাথে সাথে। যদি KIP অর্থাৎ আয়নিক প্রোডাক্ট যদি দ্রাব্যতার গুণফলের চেয়ে KSPর চেয়ে বড় হয় তাহলে কি হবে? আবার KIP এবং KSP যদি সমান হয় তখন কি হবে? আবার যদি KIP KSPর চেয়ে ছোট হয় তখন দ্রবণটার অবস্থা কেমন হবে এটা আমরা একটু জানব। দেখো, যদি KIP এবং KSP সমান হয় অর্থাৎ দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হবে, অর্থাৎ আমরা জানি KSP শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। বামে কি দেখা যায়? আচ্ছা, তোমরা একটু কষ্ট করে দেখো, দেখতে সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা, বোর্ডের ডান দিকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন কি দেখা যায়? তাহলে আমি এটা আরেকটু মুছে দিয়ে নতুন করে লিখি, তোমরা একটু দেখে নাও। এখানে KIP আর KSP যদি ইকুয়াল হয় তখন দ্রবণটা কেমন হবে? KIP এবং KSPর মধ্যে যদি KIP বড় হয় তখন কেমন হবে? আবার KIP যদি ছোট হয় KSPর চেয়ে তখন কি অবস্থা দাঁড়াবে দ্রবণটা, সেটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। তোমরা একটু দেখো এবার কি দেখা যায়? আমি যা লিখতেছি তা কি দেখা যায়? এখন কি বোর্ডের লেখা দেখা যায়? তোমরা একটু কমেন্ট করে জানাও। দেখো, যদি KSP আর KIP সমান হয়, ইকুয়াল হয়, যেহেতু KSP সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এইটা সম্পৃক্ত দ্রবণ হবে। ইকুয়াল হইলেই সম্পৃক্ত দ্রবণ। আবার যদি KIP বড় হয় KSPর চেয়ে, অর্থাৎ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে যদি বেশি পরিমাণে থাকে তখন সেটাকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ হলেই অদক্ষেপ করবে।
এরপরে দেখো, যদি কেআইপি কেএসপির চেয়ে ছোট হয় সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এখানে আরও দ্রব্য দ্রবীভূত হতে পারবে। তাহলে দেখো, কেএসপি আর কেআইপি যদি সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ, কারণ আমরা জানি কেএসপি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য কেআইপি আর কেএসপি যদি সমান হয় তখন ওই দ্রবণটা আমরা বলে ফেলবো যে সম্পৃক্ত দ্রবণ। যদি কেআইপির মানটা বড় হয় কেএসপির চেয়ে, তাহলে সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণে দ্রব্য দ্রবীভূত থাকবে, তখন সেটাকে আমরা বলবো যে অতিপৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ হলেই সেটা অধক্ষিপ্ত হবে। আর যদি কেআইপির মান ছোট হয় কেএসপির চেয়ে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে এখনো আরও লবণ বা যৌগ যোগ করা লাগবে, তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে কখন অধক্ষেপ হবে আর কখন অধক্ষেপ হবে না সেটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা রোল নম্বরগুলো একটু দিয়ে দাও যারা পরে আসতেছো। এবারে আমরা গাণিতিক সমস্যায় যাই। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ হয়, আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বড় হয় তাহলে অধক্ষেপ পড়ে, আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হয় বা ছোট হয় তখন সেটা অসম্পৃক্ত দ্রবণ হয়। এবার আমরা একটু গাণিতিক সমস্যা সলভ করি। দেখো, মনে করো একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুইটা পাত্রে দুইটা দ্রবণ আছে। একটা মনে করো সিলভার নাইট্রেট দ্রবণ। এই সিলভার নাইট্রেট দ্রবণ কতটুকু আছে? মনে করো 20 মিলিলিটার, 0.02 মোলার। আবার আর একটা পাত্রে 40 মিলিলিটার, 0.04 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। এটা হচ্ছে এ পাত্র, এটা বি পাত্র। এবার প্রশ্ন হচ্ছে এ ও বি পাত্রের দ্রবণদ্বয় একত্রিত করলে অধক্ষেপ করবে কি? তোমরা একটু প্রশ্নটা লিখে নাও। তোমরা প্রশ্নটা একটু লিখে নাও। এ ও বি পাত্রের দ্রবণদ্বয় একত্রিত করলে অধক্ষেপ করবে কি? এ এবং বি পাত্রের দ্রবণদ্বয় একত্রিত করলে পদক্ষেপ করবে কি? এটা হচ্ছে প্রশ্ন। আর এখানে দেওয়া থাকবে যে AgCl, এটা দেওয়া থাকবে এর দ্রাব্যতা গুণফল, AgCl এর দ্রাব্যতা গুণফল 1.77 × 10⁻⁻10 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তোমরা এটা একটু লিখে নাও। লেখা শেষ হলে আমাকে একটু জানাবে, স্যার লেখা শেষ। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাবে। লিখতে পেরেছো তোমরা? রিমন লেখা শেষ? দেখো ঠিক আছে, তাহলে আমরা একটু সমাধান করি। তো এ ও বি পাত্রের দ্রবণদ্বয় একত্রিত করলে
যে বিক্রিয়া হবে সেটা আমরা লিখি প্রদত্ত বিক্রিয়া। দেখো এখানে কি কি আছে, সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। দেখি তোমরা বলো তো এখানে কি কি প্রোডাক্ট উৎপন্ন হবে। সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে কি হবে তোমরা কি বলতে পারবা? সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে কোন কোন যৌগ উৎপন্ন হবে তোমরা কি একটু বলতে পারবা? সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড, দেখো তো কি উৎপন্ন হয়। সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড। এখন সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? লিখে জানাও। এখানে সিলভার ক্লোরাইড হবে আর সোডিয়াম নাইট্রেট হবে। সিলভার ক্লোরাইড, আকি তোমার সিলভার ক্লোরাইডের সংকেত ভুল আছে, এখানে হবে AgCl সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। এখানে উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড এবং, ওয়ালাইকুম সালাম সোহেব, এত লেট কেন? সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। ঠিক আছে, সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। এখন দেখো এখানে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হইল। এই দুইটা প্রোডাক্টের মধ্যে আমরা ওইটারই আয়নিক গুণফল নির্ণয় করব যেটা দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এখন বলো তো এখানে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে কোন যৌগটার? তোমরা একটু আমাকে বলো যে এখানে উদ্দীপকে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে কোন যৌগের? এখানে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে কোন যৌগের সেটা একটু জানাও আমাকে। এখানে কোন যৌগের দ্রাব্যতার গুণফল দেওয়া? দ্রাব্যতার গুণফল কোন যৌগটার দেওয়া আছে একটু দেখো তো, একটু খেয়াল করো। এখানে কোন যৌগের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে? AgCl এর। তাহলে আমরা AgCl এর KIP নির্ণয় করব। তাহলে AgCl এর আয়নিক গুণফল নির্ণয় করব। আয়নিক গুণফল নির্ণয়। তো AgCl কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে AgCl ভেঙে গেলে Ag প্লাস আর Cl মাইনাস হয়। এইটার KIP সমান সমান আমরা কি লিখছিলাম? Ag প্লাস আর Cl মাইনাস। দেখো তো লেখা যায় কিনা। এবার যদি আমরা সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এখানে বসাতে পারি তাহলেই আমাদের KIP নির্ণয় হবে। তাহলে আমাদের এখন কি কি নির্ণয় করতে হবে? সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করে এই সমীকরণে বসাতে হবে। তাহলেই আমরা KIP পেয়ে যাব। কারণ KIP যদি KSPর চেয়ে বড় হয় তখন অদক্ষেপ পড়বে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যদি KIPর মান বড় হয় KSPর চেয়ে তাহলে অদক্ষেপ পড়ে। তাহলে এখন আমরা দেখব যে আমাদের এখানে যে দ্রাব্যতার গুণফল যেটা দেওয়া আছে KSP যেটা দেওয়া আছে সেটাকে অতিক্রম করতে পারে কিনা KIP, সেটা এবার আমরা দেখব। তাহলে আমাদের কি কি নির্ণয় করতে হচ্ছে বলো তো? সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তোমরা একটু দেখো তো আমাদের কোন কোন আয়নের ঘনমাত্রা বের করতে হবে সেটা একটু দ্রুত লিখে দাও। কোন কোন আয়নের ঘনমাত্রা আমরা নির্ণয় করব এখন? এখানে কোন কোন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে সেটা তোমরা একটু দ্রুত লিখে দাও। দেখো তো সিলভার ক্লোরাইড এর আয়নিক গুণফল নির্ণয় করতে গেলে কি হচ্ছে যে সিলভার আয়নের ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমাদের দরকার। এখন আমরা এখান থেকে এই দুই পাত্রের মিশ্রণ থেকে আমরা নির্ণয় করব সিলভার আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। নির্ণয় করে এখানে বসালেই আমরা KIPর মানটা পেয়ে যাব। তো দেখো আমরা প্রথমে নির্ণয় করি, দেখি তোমরা কিছু লিখছো কিনা। সিলভার আয়ন ক্লোরাইড আয়ন, ঠিক আছে, একজন লিখছে সিলভার আয়ন ক্লোরাইড আয়ন। তাহলে আমরা এখন সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। তো যেহেতু দুইটা পাত্রকে একত্রে মিশ্রিত করতে হবে, দুইটা দ্রবণ একত্রিত করতে হবে, তাহলে মোট আয়তন দ্রবণদ্বয় দেখো
দ্রবণদ্বয় একত্রিত করলে মোট আয়তন হবে, দেখো তো প্রথম পাত্রে হচ্ছে 20 মিলিলিটার, দ্বিতীয় পাত্রে হচ্ছে 40 মিলিলিটার, তাহলে মোট হচ্ছে কত? 60 মিলিলিটার। লেখো এটা। তাহলে দ্রবণদ্বয় একত্রিত করলে মোট আয়তন কত হচ্ছে? 60 মিলিলিটার। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? দ্রবণ দুইটা যদি আমরা একত্রিত করি, দ্রবণদ্বয় একত্রিত করলে মোট আয়তন হবে কত? 60 মিলিলিটার। দ্রবণদ্বয় একত্রিত করলে মোট আয়তন হবে 60 মিলিলিটার। বোর্ড কি ক্লিয়ার? বোর্ডটা কি ক্লিয়ার? একজন লিখছে যে বোর্ড ক্লিয়ার না, তোমরা একটু জানাও তো বোর্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, সোয়েব বলছে ক্লিয়ার। তাহলে দেখো তো দ্রবণদ্বয় একত্রিত করলে মোট আয়তন এত হয়। এখন আমরা এই সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড মিশ্রণে এদের ঘনমাত্রা নির্ণয় করব। যদি মিশ্রিত না থাকে তাহলে ঘনমাত্রা সিলভার নাইট্রেটের এইটা, সোডিয়াম ক্লোরাইডের এইটা। এবং যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণে AgNO3 এর ঘনমাত্রা, দেখো তো মিশ্রণে AgNO3 বা সিলভার নাইট্রেটের ঘনমাত্রা কি হবে? 20 এর যে আয়তন এবং ঘনমাত্রা, এই গুণফলটাকে আমরা টোটাল আয়তন দ্বারা ভাগ করব। তাহলে 20 × 0.02 ডিভাইডেড বাই, এটা 60 এমএলটা এইদিকে লিখে দেই, দেখো ডিভাইডেড বাই হচ্ছে 60, এত মোলার। দেখো তো কত হয়? তাহলে মিশ্রণে সিলভার নাইট্রেটের ঘনমাত্রা কত হয় সেটা একটু বের করো। 20 × 0.02, 20 × 0.02 ডিভাইডেড বাই 60 মোলার। দেখো তো কত হয়? আচ্ছা, ক্লিয়ার। তাহলে তোমরা এখন অঙ্কটা করো। এখানে মিশ্রণে আমরা যদি মিশ্রিত না করি তখন সিলভার নাইট্রেটের ঘনমাত্রা ছিল 0.02 মোলার। মিশ্রিত করলে সিলভার নাইট্রেটের ঘনমাত্রা কত হবে সেটা একটু দেখাও আমাকে। দেখো মিশ্রিত করলে বা মিশ্রণে সিলভার নাইট্রেটের ঘনমাত্রা কীভাবে নির্ণয় করবো? 20 × 0.02 ডিভাইডেড বাই টোটাল আয়তন। টোটাল আয়তন কত ছিল? 60। দেখো কত হয়? 20 × 0.02, সোয়েব বলছে 0.006667, 0.006667 এত মোলার। ঠিক আছে, তাহলে আমার তো সিলভার নাইট্রেট দরকার নেই, আমার দরকার হচ্ছে সিলভার আয়ন। তো যদি সিলভার নাইট্রেট বিয়োজিত হয় তাহলে সিলভার আয়ন হয় আর নাইট্রেট আয়ন হয়। এখন দেখো 1 মোল সিলভার নাইট্রেট থেকে 1 মোল সিলভার আয়ন পাওয়া যায়। তাহলে এখানে যদি আমি বসাই 0.0066667, তাহলে এখানেও তাই হবে 0.000667। তাহলে আমরা এখানে সিলভার এর মানটা পেয়ে গেলাম 0.006667। এবার আমার দরকার কি? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করা। দেখো তো আমরা সিলভার আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি, সিলভার আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এখন আমরা কি নির্ণয় করব? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে লেখো মিশ্রণে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, মিশ্রণে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা। দেখো এর আগে যখন সিলভার নাইট্রেটের ঘনমাত্রা নির্ণয় করছি তখন 20 × 0.02 ডিভাইডেড বাই লিখছিলাম 60। এবার লিখব 40 × 0.04 ডিভাইডেড বাই 60। তাহলে 40 × 0.04 ডিভাইডেড বাই 60 এত মোলার। দেখো তো কত হয়? 40 × 0.04, 40 × 0.04 ডিভাইডেড বাই 60 মোলার। দেখো তো কত আসে রেজাল্টটা? 40 × 0.04 ডিভাইডেড বাই 60,
40 ইন্টু 0.04 ডিভাইড বাই 60, নিজেরা করো। 40 ইন্টু 0.04 ডিভাইডেড কত 60 কত হয় 0.0267, 0.02667, তাহলে 0.02667 মোলার। এখন এখানে বসাও, তাহলে এখানে বসাও 0.0। আচ্ছা, যেহেতু সোডিয়াম ক্লোরাইড, একটা সোডিয়াম ক্লোরাইড ভাঙলে একটা সোডিয়াম আয়ন হয় এবং একটা ক্লোরাইড আয়ন হয়, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের যে মান আসবে ওইটাই ক্লোরাইডের মান। অর্থাৎ এখানে যদি আমি 0.02667 বসাই, এখানে হবে 0.02667, এই মানটা এখানে বসাই দাও 0.02667। এখন দেখো তো তাহলে কেআইপি কত আসে। তাহলে এখন দুইটা মান বসাও, দুইটা মান বসাই দেখো কেআইপি এর মানটা কত আসে। দুটা মান বসানোর পর এখন দেখো কেআইপি এর মান কত আসতেছে। দুইটা মান বসাও, বসাই দেখো। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা আসছে 0.00667 আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আসছে 0.02667। দেখো এখন দুইটা গুণ করলে কত হয়। এবার দেখো তো কত হয়। 1.778 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.778 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.778 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা হচ্ছে কেআইপি। এখন বলো তো কেএসপি বড় হলো না কেআইপি বড়? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে দেখে বলো সিলভার ক্লোরাইডের কেএসপি বড় না কেআইপি বড়? কেএসপি এবং কেআইপি কোনটা বড়? কেএসপি আর কেআইপি বড় কোনটা এই দুইটার মধ্যে? কেএসপি এবং কেআইপি এর মধ্যে কোনটি বড়, কেএসপি নাকি কেআইপি? কেএসপি এবং কেআইপি এর মধ্যে বড় মান কোনটি সেটা একটু আমাকে জানাও। কেএসপি এবং কেআইপি এর মধ্যে কোনটি বড়? কেএসপি এবং কেআইপি এর মধ্যে কোনটি বড়? একজন বলছে, আর কেউ? কেএসপি এবং কেআইপি এর মধ্যে কোনটি বড়? কেএসপি বড় নাকি কেআইপি বড়? কেআইপি বড়। আচ্ছা, কেআইপি গ্রেটার দেন কেএসপি একজন লিখছে, ঠিক আছে। আর কেউ? এখানে কেএসপি বড় নাকি কেআইপি বড়? কেআইপি বড়। আচ্ছা, আর কেউ? কেএসপি বড় নাকি কেআইপি বড় একটু চিন্তা করে জানাও, যারা যারা এখনো জানাতে পারো নাই। তাহলে দেখো এখানে কেআইপি বড় কার চেয়ে? কেএসপির চেয়ে। এখন বলো তো অধক্ষেপ করবে নাকি করবে না? যেহেতু কেআইপি বড় কেএসপির চেয়ে, তাহলে এখন বলো অধক্ষেপ কি পড়বে নাকি পড়বে না? কেআইপি বড়, ঠিক আছে, তাহলে কি অধক্ষেপ পড়বে নাকি পড়বে না? এই বিক্রিয়ায় কি অধক্ষেপ তৈরি হবে? এই বিক্রিয়ায় অধক্ষেপ তৈরি হবে কি হবে না সেটা আমাকে একটু জানাও তোমরা। এই বিক্রিয়ায় কি অধক্ষেপ তৈরি হবে? হ্যাঁ, কেআইপি বড়, ঠিক আছে জান্নাতুল গুলশান, কিন্তু অধক্ষেপ তৈরি হবে কি হবে না সেটা একটু জানাও। সোয়েব বলছে পড়বে। অধক্ষেপ পড়বে কি না? আমি তোমাদের কিছুক্ষণ আগেই শিখাইছিলাম যে কেএসপি আর কেআইপি যদি ইকুয়াল হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ, আর যদি কেএসপি বড় হয় কেআইপির চেয়ে তাহলে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর কেআইপি যদি বড় হয় তাহলে অতিপৃক্ত দ্রবণ। এখন এখান থেকে বুঝিয়ে আমাকে বলো অধক্ষিপ্ত হবে নাকি হবে না? তাহলে অনেকেই বলতেছো অধক্ষেপ পড়বে, ঠিক আছে, তোমাদের কথা রাইট, অধক্ষেপ পড়বে। অর্থাৎ যেহেতু কেআইপি এর মান কেএসপি এর চেয়ে বড়, তাই অধক্ষেপ পড়বে। অধক্ষেপ পড়বে, তোমাদের উত্তর ঠিক আছে। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব, তার আগে আমি একটু বলে নেই এখানে আমাদের প্রথম কাজ কি।
এখানে প্রথম কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা করা। দুইটা পাত্রের দ্রবণ যদি একত্রিত করা হয় তাহলে ওই মিলিত দ্রবণে কি রাসায়নিক বিক্রিয়া হয় সেটা আগে আমাদের দেখতে হবে। এটা দেখার পর আমাদের খেয়াল রাখতে হবে যে কোন যৌগটার কেএসপি দেওয়া আছে। যে যৌগটার কেএসপি দেওয়া আছে আমরা সেটারই কেআইপি নির্ণয় করব। যদি দুইটারই দেওয়া থাকে তাহলে দুইটারই নির্ণয় করবো আলাদা আলাদা করে। তো আলাদা আলাদা করে নির্ণয় করে দেখব যে কোনটাতে কেআইপির মান বড় কেএসপির চেয়ে। আর কিভাবে আমরা কেআইপি নির্ণয় করতে পারি, আমরা আগে কেআইপির সূত্রটা লিখব। যৌগ থেকে আমরা যে সূত্রটা পাবো সেখানে ওই আয়নগুলার মান মিশ্রণে কি আসে সেই মান ওখানে বসালেই আমরা কেআইপির মান নির্ণয় করতে পারবো। আর কেএসপি তো আমাদের দেওয়াই থাকবে, অবশ্যই কেএসপির মান দেওয়া থাকবে। তবে কেএসপির মান একটা দেওয়া থাকলে একটা যৌগের কেআইপি বের করবা, দুইটা যৌগেরই কেএসপির মান দেওয়া থাকলে দুইটারই কেআইপি বের করবা। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটু জানাও যে বুঝতে পেরেছি কি না। হ্যাঁ ঠিক আছে, একজন লিখছে অবশেষ হবে, মোসাম্মদ সুলতানা। পরবর্তী অঙ্ক দেখো। জিঙ্ক সালফেট নিলাম আর নিলাম সোডিয়াম হাইড্রক্সাইড। জিঙ্ক সালফেট এবং সোডিয়াম হাইড্রক্সাইড, এবং এখানে কেএসপি কার জিঙ্ক হাইড্রক্সাইডের মনে করো কেএসপি দেওয়া আছে 1.0 × 10⁻⁻17 মোল কিউব পার লিটার কিউব। এখন এখানে মনে করো ডাটা দেওয়া আছে 30 মিলিলিটার 0.01 মোলার, আর এখানে মনে করো 40 মিলিলিটার 0.02 মোলার। এখন প্রশ্ন হচ্ছে আগের মতোই এ ও বি পাত্রের মিশ্রণ একত্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা। এ ও বি পাত্রের মিশ্রণ একত্রিত করলে অধক্ষেপ পড়বে কি? হ্যাঁ আরেকবার বলবো, সমস্যা নাই, আমরা আরেকটা অঙ্ক করতেছি, এবার বুঝে নিও। তো দেখো তো এখানে কি বিক্রিয়া হয়। প্রথমে লিখতে হবে আমাদের বিক্রিয়া। তাহলে জিঙ্ক সালফেট প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে জিঙ্ক হাইড্রক্সাইড প্লাস সোডিয়াম সালফেট, এখানে 2 দিতে হবে। দেখো এখানে কেএসপি দেওয়া আছে কার, আমরা দুইটা দ্রবণের যৌগদ্বয়কে একত্রিত করলে যে রাসায়নিক বিক্রিয়া হয়, এই রাসায়নিক বিক্রিয়া থেকে যে দুইটা যৌগ উৎপন্ন হয় এটার মধ্যে দেখতে হবে কোনটার কেএসপি দেওয়া আছে, সেটারই কেআইপি নির্ণয় করব। তাহলে এখানে কেএসপি দেওয়া আছে কোনটার, জিঙ্ক হাইড্রক্সাইড। দেখো তো কেএসপি দেওয়া আছে কার, তোমরা একটু বলো কেএসপি দেওয়া আছে কোন যৌগটার। যে যৌগটার কেএসপি দেওয়া আছে সেই যৌগটার কেআইপি নির্ণয় করব। তো তোমরা দেখো তো কেএসপি দেওয়া আছে কোন যৌগটার, কেএসপি দেওয়া আছে কোন যৌগটার, এখানে কেএসপি দেওয়া আছে কোন যৌগের সেটা আমাকে একটু জানাও। কোন যৌগের কেএসপি দেওয়া, কেএসপি দেওয়া আছে কোন যৌগটার সেটা একটু আমাকে দ্রুত তোমরা জানাও। জিঙ্ক হাইড্রক্সাইড, সোয়াই বলছে জিঙ্ক হাইড্রক্সাইড, তাহলে আমাদের জিঙ্ক হাইড্রক্সাইডের কেআইপি নির্ণয় করতে হবে। তাহলে জিঙ্ক হাইড্রক্সাইড এর কেআইপি নির্ণয়, তাহলে জিঙ্ক হাইড্রক্সাইড, তাহলে জিঙ্ক 2+ OH মাইনাস সামনে 2, তাহলে কেআইপি কি হবে Zn2+ OH মাইনাস তারপর হোল স্কয়ার। এখন যদি আমরা জিঙ্ক আয়ন এবং হাইড্রক্সাইড আয়নের মান বসাতে পারি তাহলেই কেআইপি বের হবে, আর তখনই আমরা কেএসপির সাথে দেখব কোনটা বড়
সে অনুযায়ী আমরা নির্ণয় করব। তাহলে আমি যতটুকু লিখেছি এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে কেন আমাদের জিঙ্ক হাইড্রোক্সাইডের KIP নির্ণয় করতে হবে? তাহলে এখানে KIP নির্ণয় করতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের। তাহলে প্রথম পাত্রে আছে আমাদের জিঙ্ক আর দ্বিতীয় পাত্রে আছে হাইড্রোক্সাইড। তাহলে মিশ্রণে আমরা লিখি এখানে মিশ্রণে জিঙ্ক সালফেট, আচ্ছা এইদিকে একটু লম্বা করে লিখি, মিশ্রণে জিঙ্ক সালফেট এর ঘনমাত্রা নির্ণয়। দেখো তাহলে জিঙ্ক সালফেটটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলেই ঘনমাত্রা বোঝা যায়। তাহলে জিঙ্ক সালফেট কতটুকু আছে? 30 ইন্টু 0.01 ডিভাইডেড, যেহেতু মিশ্রণ বলছে তাহলে 30 আর 40 কত হবে? 70 এত মোলার। দেখো তো কত হয়। তাহলে জিঙ্ক সালফেটের ঘনমাত্রা নির্ণয় করব কিভাবে? 30 ইন্টু 0.01 ডিভাইড বাই 70। দেখো তো কত মোলার আসে এখানে, এখানে কত মোলার আসে দেখো। 30 ইন্টু 0.01 ডিভাইড বাই 70 সমান কত মোলার? 30 ইন্টু 0.01 ডিভাইড বাই 70। দেখো তো কত আসে। সেভেন্টি কোথায় পেলাম? মিশ্রিত করলে আমাদের দুইটা দ্রবণ একত্রিত হবে। তাহলে 0.00429 0.00429 0.00429 এত মোলার। তাহলে দেখো তো এই একটা জিঙ্ক সালফেট ভাঙলে একটা জিঙ্ক আয়ন আর একটা সালফেট আয়ন হয়। তাহলে জিঙ্ক সালফেটের যা ভ্যালু হবে জিঙ্কেরও তাই হবে। তাহলে এখানে যদি আমি 0.00429 দিই তাহলে এখানেও আমার 0.00429 হবে। তাহলে আমরা একটা ঘনমাত্রা পেয়ে গেলাম। এখানে বসাতে পারি 0.00429 0.00429 আমরা জিঙ্কের ঘনমাত্রা পেয়ে গেছি। দেখো এখন আমার কি দরকার? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দরকার। তাহলে মিশ্রণে আমরা এখন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। মিশ্রণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। করো আগের সিস্টেমেই। আজানের জন্য আমি কোনো কথা বলবো না, আমি শুধু লিখবো। আজান শেষ হলে আমি আবার বলবো।
দেখো এখানে আমরা জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক আয়নের ঘনমাত্রা নির্ণয় করলাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে মিশ্রণে সোডিয়াম আয়নের ঘনমাত্রা কীভাবে নির্ণয় করলাম। কারণ দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ভেঙে যায় তাহলে একটা সোডিয়াম আয়ন থেকে একটা হাইড্রোক্সাইড আয়ন হয়, তাহলে এখানে যদি 0.01143 থাকে তাহলে এখানে 0.01143 হবে, সেই মানটা আমরা এখানে বসাইছি। যেহেতু স্কোয়ার আছে তাহলে এই মানটা আসে এবং আমরা দেখতেছি যে আবার কেএসপির চেয়ে কেআইপি এর মানটা বড় হয়েছে, সুতরাং অধক্ষেপ পড়বে। এই দুইটা অঙ্ক দিয়েই মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কেআইপি যদি বড় হয় কেএসপির চেয়ে তাহলে অধক্ষেপ পড়বে। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আগামী ক্লাসে আমরা সম আয়ন প্রভাবের গাণিতিক সমস্যা নিয়ে, না 2 দ্বারা গুণ হবে না, 2 মোল তাই 2 দ্বারা গুণ হবে না, শুধু স্কোয়ার হবে। এখানে 2 দ্বারা গুণ হবে না, শুধু স্কোয়ার হবে। এখানে 2 দ্বারা গুণ হবে না, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে 2 দ্বারা গুণ হবে না, যেহেতু একটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে একটা ওএইচ আয়ন পাওয়া যায়, সুতরাং এখানে ওএইচের যে মানটা থাকবে সেটাকে আমরা হোল স্কোয়ার করবো। আমাদের সূত্রে এখানে হোল স্কোয়ার আছে, দেখো তাহলে হাইড্রোক্সাইড আয়নের শুধু হোল স্কোয়ার করলেই হবে, 2 দ্বারা গুণ হবে না। এখন কি বুঝছো সোয়েব? তোমাদের আর কারো বুঝতে কোনো সমস্যা আছে? আর কারো সমস্যা আছে বুঝতে? শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা দ্রবণ যদি একত্রিত করি তাহলে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটা কেআইপি নির্ণয় করে জানতে পারি। যদি কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফলের চেয়ে আয়নিক গুণফলের মান বড় হয় তাহলেই সেক্ষেত্রে দুইটা দ্রবণ একত্রিত করলেই অধক্ষেপ পড়বে। আর যদি দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল ইকুয়াল হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। আর যদি দ্রাব্যতার গুণফলেই বড় হয় আয়নিক গুণফলের চেয়ে তাহলে অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, সেখানে অধক্ষেপ পড়বে না, আরও পদার্থ দ্রবীভূত করা যাবে। এবার আমরা দুইটা দ্রবণ যদি একত্রিত করি তাহলে কিভাবে কেআইপি নির্ণয় করা যায় আমরা দেখব। কোন যৌগটার কেএসপি দেওয়া আছে, যে যৌগটার কেএসপি দেওয়া থাকবে সেই যৌগটার কেআইপি নির্ণয় করবো। আর কেআইপি নির্ণয়ের ক্ষেত্রে দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক 2+ হাইড্রোক্সাইড 2টা, আর এই বিক্রিয়ার কেআইপি কি হবে? জিঙ্ক একটা, হাইড্রোক্সাইড যেহেতু 2টা এই জন্য হোল স্কোয়ার হবে। এখানে একজন প্রশ্ন করছে যে 2 দ্বারা গুণ হবে কিনা, না 2 দ্বারা গুণ হবে না, শুধু হোল স্কোয়ার হবে। এরপর আমরা জিঙ্ক আয়নের ঘনমাত্রা মিশ্রণ থেকে আর হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা মিশ্রণ থেকে নির্ণয় করেই কেআইপি এর মান বের করছি। আর কিভাবে আমরা জিঙ্ক মিশ্রণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করলাম? আমরা মিশ্রণে আগে দেখব যে টোটাল আয়তন কত হয়, তারপর জিঙ্কের ক্ষেত্রে এখানে যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে এই দুটার গুণফলকে টোটাল আয়তন দ্বারা ভাগ করব। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এই দুটার গুণফলকে আমরা টোটাল আয়তন দ্বারা ভাগ করেই আবার দেখতেছি যে যেহেতু একটা জিঙ্ক সালফেট থেকে একটাই জিঙ্ক আয়ন হয়, সুতরাং এখানে জিঙ্ক সালফেটের যে পরিমাণ দেওয়া আছে সেটাই জিঙ্কের হবে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ওইভাবে বের করছি, বের করে এখানে মান বসালাম। মান বসানোর পর দেখতেছি যে আমাদের কেআইপি বড় কেএসপির চেয়ে, সুতরাং অধক্ষেপ পড়বে। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা দ্রাব্যতার সম আয়ন প্রভাব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।